আজ আমরা দেখতে চলেছি 2025 সালে রিলিজ হওয়া একটি অসাধারণ মুভি, যার নাম হলো মাইনক্রাফট। এটি মূলত একটি ফ্যান্টাসি অ্যাডভেঞ্চার মুভি। আচ্ছা, কেমন হতো যদি আমাদের পৃথিবীতে এমন একটি গেমের জগৎ থাকতো যে গেমের ভেতরে প্রবেশ করে নিজের ইচ্ছে মতো সবকিছু তৈরি করা যেত এবং সেখান থেকে ধনরত্ন, হিরে, টাকা পয়সা সবকিছু বাস্তব দুনিয়ায় আনা যেত? তাহলে কেমন হতো? এমনই এক মজাদার এবং ইন্টারেস্টিং গেমের গল্প বলবো আজ, যে গেমের মধ্যে ভুলবশত ফেসে যায় কয়েকজন অপদার্থ মানুষ, যাদের জীবনে কোনো কিছুই ভালো চলছিল না। এরপরে গেমের ভেতর থেকে গুপ্তধন আনতে গিয়ে তারা সবাই এই গেমের মধ্যে পুরোপুরিভাবে আটকা পড়ে যায়। তাদের পৃথিবীতে ফেরার মতো আর কোনো রাস্তা ছিল না। আর তারপরেই পদে পদে আসতে থাকে নানা ধরনের মৃত্যুর ফাঁদ, যেগুলোতে গেম খেলে জয়ী হতে হবে, তা না হলে মৃত্যু নিশ্চিত। কিন্তু শেষ পর্যন্ত তাদের সাথে কি ঘটেছিল? তারা কি এই গেমের মধ্য থেকে বাস্তব দুনিয়াতে ফিরতে পেরেছিল? সেটাই আমরা দেখব এই মুভিটিতে। তাহলে চলুন ঘুরে আসা যাক অদ্ভুত এক রহস্যময় গেমের জগতের গল্প থেকে। তো গল্পটি শুরু হয় ছোট্ট একটি বাচ্চাকে দেখিয়ে, যে কিনা দেখতে অনেক বেশি কিউট ছিল। এই বাচ্চাটির নাম হচ্ছে স্টিভ। স্টিভ অন্যান্য বাচ্চাদের চাইতে কিছুটা আলাদা ছিল, কারণ স্টিভ ছোটবেলা থেকেই মাইনিং করতে পছন্দ করত। আর মাইনিং হলো মাটি খনন করে কোনো কিছুর সন্ধান করা। তো স্টিভ একটি কনস্ট্রাকশনের জায়গাতে এসে মাইনিং করছিল, কিন্তু ঠিক তখনই সেখানে একজন বৃদ্ধ লোক চলে আসে। স্টিভ তখন সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়, কারণ এখানে বাচ্চাদের মাইনিং করা নিষেধ ছিল। এরপর দেখতে দেখতে প্রায় অনেকগুলো বছর পার হয়ে যায়। স্টিভ এখন অনেক বড় হয়ে গিয়েছে, তবে এখনও সে ঠিক তার ছোটবেলার মতোই গেট আপ নিয়ে থাকে। স্টিভ এখন একটি কোম্পানিতে এমপ্লয়ি হিসেবে কাজ করছে, আর আজকে তার একটি প্রেজেন্টেশন ছিল। সে সবাইকে একটু এন্টারটেইন করার জন্য সেখানে তার প্রেজেন্টেশনের উপর অদ্ভুতভাবে গান গাইতে থাকে। এতে করে কেউ তো এন্টারটেইন হয়ই না, বরং বিরক্ত হয়ে যায়। অর্থাৎ স্টিভের প্রেজেন্টেশন ফেল হয়ে যায়। যদিও স্টিভ এখন একটি কোম্পানিতে জব করছে, কিন্তু তার মন এখনো পড়ে আছে মাইনিং এর দিকে। তাই তার অফিসের কাজ যখন একদমই ভালো যাচ্ছিল না, তখন সে আবারও মাইনিং করার সিদ্ধান্ত নেয়। তাই সে আবারও সেই জায়গাটিতে চলে যায় যেখানে সে ছোটবেলায় এসেছিল। আর এই জায়গাটিতে ছোটদের ঢুকতে দেওয়া হতো না। কিন্তু এখন তো স্টিভ বড় হয়ে গিয়েছে, তাই সেই বৃদ্ধ লোক আর স্টিভকে কিছুই বলতে পারে না। স্টিভ তখন সোজা মাইনের ভেতরে ঢুকে যায়। স্টিভ এতে অনেক বেশি এক্সাইটেড হয়ে যায়, কারণ তার অনেক দিনের স্বপ্ন আজকে পূরণ হচ্ছে। এরপর স্টিভ সেই মাইনটি খনন করতে করতে হঠাৎ করেই সেখানে দুটো কিউব দেখতে পায়, যেগুলোর মধ্যে আলো জ্বলছিল। স্টিভ তখন কোনো কিছু বুঝতে না পেরে কিউব দুটোকে মিলিয়ে ফেলে, কিন্তু এতে করে সঙ্গে সঙ্গে সেখানে একটি পোর্টাল খুলে যায়। স্টিভ তখন কোনো কিছু চিন্তা না করে সেই পোর্টালের মধ্যে ঢুকে যায়। আর সে তার চারিপাশে তাকিয়ে দেখতে পায় যে এই পোর্টালের মাধ্যমে সে একটি অন্য জগতে চলে এসেছে। স্টিভ তো এতে যেন তার নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিল না, কারণ এই জায়গাটি ছিল একদম তার স্বপ্নের জগতের মতো। সে এত সুন্দর জায়গা তার জীবনে এই প্রথমবার দেখছে। তবে এখানকার সবকিছুই ছিল বক্সের আকৃতিতে, যেগুলোকে মূলত ব্লক বলা হয়। এরপর স্টিভ এখানে মনের আনন্দে সবকিছু দেখছিল। তবে কিছুক্ষণের মধ্যে সে বুঝতে পারে যে সে এখানে মনে মনে যা চাইছে তাই অটোমেটিকভাবে তৈরি হয়ে যাচ্ছে। এটা দেখে স্টিভ তো অনেক খুশি হয়ে যায়। তবে স্টিভ এখন যেই দুনিয়াতে রয়েছে সেটাকে বলা হয় ওভারওয়ার্ল্ড। এখন এখানে সমস্ত কিছু দেখতে পেয়ে স্টিভ সিদ্ধান্ত নেয় যে এখানে সে নিজের জন্য একটি বাড়ি তৈরি করবে, আর সে আজ থেকে এখানেই থাকবে, কারণ পৃথিবীর বোরিং লাইফ তার একদমই পছন্দ না। তো এমন সময় স্টিভের কাছে একটি কুকুর আসে। কুকুরটি মূলত ছিল এক ধরনের নেকড়ে কুকুর। স্টিভ তখন কুকুরটিকে একটি হাড় বানিয়ে খেতে দেয়, আর কুকুরটি এতে খুব অল্প সময়ের মধ্যেই তার বন্ধু হয়ে যায়। স্টিভ এই কুকুরটির নামও রেখে ফেলে। সে তার নাম রাখে ড্যানিশ। এরপর স্টিভ তখন সেই কুকুরটির সঙ্গে খেলতে শুরু করে, আর সে সেখানে সেই সমস্ত বিল্ডিংগুলো তৈরি করতে থাকে। স্টিভ আসলে তার কোম্পানিতে বিল্ডিং ডিজাইনিং এর কাজ করত। তবে তার মনে যে সমস্ত বিল্ডিং এর ডিজাইন ছিল সেগুলো সে তার আর্ট বা মডেল দিয়ে ফুটিয়ে তুলতে পারত না। এজন্য সে তার মনের ইচ্ছে মতো এখানে বিল্ডিং তৈরি করছিল, যেগুলো এত বছর ধরে তার মনের মধ্যে ছিল। এভাবেই স্টিভ সেখানে প্রায় বেশ কয়েকদিন সময় পার করে দেয়। সে সেখানে বিভিন্ন বিল্ডিং এবং থিম পার্কও তৈরি করে ফেলে। তার লাইফে যেন আর কোনো চিন্তাই ছিল না। তো এভাবেই একদিন স্টিভ সেখানে ঘোরাফেরা করতে করতে আরও একটি পোর্টাল দেখতে পায়, কিন্তু পোর্টালটি ইনকমপ্লিট ছিল। তাই স্টিভ তখন সেই পোর্টালের বাকি অংশটুকু তৈরি করে ফেলে। এতে করে সেখানে নতুন আরেকটি ডাইমেনশন খুলে যায়। স্টিভ তখন সেই পোর্টালটি দিয়ে প্রবেশ করার পর সেখানে আরও একটি নতুন দুনিয়া খুঁজে পায়, যেটা কিনা ছিল ওভারওয়ার্ল্ডের আরেকটি ওয়ার্ল্ড। আর এই ওয়ার্ল্ডের নাম ছিল নেদার। তবে নেদার ছিল ওভারওয়ার্ল্ডের চাইতে একদমই আলাদা।
এই জায়গাটির চারিপাশে পুরোটাই অন্ধকারে ঘেরা ছিল, আর এখানকার পুরো জায়গাটিতে প্রচুর পরিমাণে পিক ছিল। আর ওভারওয়ার্ল্ডে যেমন সুখ শান্তি দিয়ে ভরা ছিল, এই নিদারে ঠিক তার উল্টো। এখানে যে সমস্ত পিকগুলো বসবাস করছে তারা সবাই মূলত একজন কোয়েনের দ্বারা নিয়ন্ত্রিত, যার নাম হচ্ছে মালদোসা। সে অনেক রাগী প্রকৃতির ছিল। সে তখন স্টিভ এবং ড্যানিশকে বন্দি বানিয়ে রাখতে চাইছিল, কিন্তু স্টিভ এটা কোনোভাবেই চাইছিল না যে তার সঙ্গে ড্যানিশও বন্দি হয়ে যাক, কারণ ড্যানিশ অনেক ভালো একটি কুকুর ছিল আর সে স্টিভকে অনেক ভালোবাসে। স্টিভ তখন মালদোসাকে বলে যে তাকে বন্দি করে রাখতে আর ড্যানিশকে ছেড়ে দিতে, কিন্তু মালদোসা তার কোনো কথাই শোনে না। এমন সময় মালদোসা স্টিভের কাছে সেই কিউবটি দেখতে পায়, যেগুলোর মাধ্যমে মূলত পোর্টালগুলো খুলছে। সে তখন সেই কিউবটিকে নিয়ে নেয়, আর সে সেই কিউবটি চেক করে দেখতে পায় যে এটা ওভারওয়ার্ল্ডের কিউব। মালদোসা বুঝতে পারে যে এরা দুজন ওভারওয়ার্ল্ড থেকে এসেছে। এতে মালদোসা তাদের উপর আরো প্রচন্ড রেগে যায়। মালদোসা আসলে ওভারওয়ার্ল্ডকে একদমই পছন্দ করত না, বরং সে ওভারওয়ার্ল্ডকে পুরোপুরিভাবে ধ্বংস করে দিতে চাইত। তবে সেটা কেন চাইতো সেটা আমরা সামনে জানতে পারব। এরপর মালদোসা তখন তার লোকদের মাধ্যমে স্টিভ এবং ড্যানিশকে একটি কারাগারে বন্দি বানিয়ে ফেলে, আর তাদের পোর্টালের কিউবটিকেও সে রেখে দেয়, যেটা ছাড়া তারা কোনোভাবেই ওভারওয়ার্ল্ডে ফিরতে পারবে না। তবে রাতের বেলা যখন সবাই ঘুমিয়ে পড়েছিল, তখন স্টিভ চালাকি করে একজন প্রহরীর কাছ থেকে কোনো মতে কারাগারের চাবি চুরি করে কারাগার থেকে বেরিয়ে আসে। এরপর সে সেই কিউবটিকেও উদ্ধার করে ফেলে, আর সে কিউবটি তখন ড্যানিশকে দিয়ে বলে যে কিউবটি নিয়ে যেভাবেই হোক ড্যানিশ যেন ওভারওয়ার্ল্ডে ফিরে যায়। আর সেখানে আরও একটি পোর্টাল আছে, যেটা সরাসরি বাস্তব দুনিয়ার সঙ্গে সম্পর্কিত। স্টিভ তখন ড্যানিশকে তার সেই বাড়িটির অ্যাড্রেস বলে, যেটা মূলত বাস্তব দুনিয়াতে রয়েছে, কারণ সে চাইছিল যে ড্যানিশ যেন সোজা সেখানে চলে যায়। আর সে সেই কিউবটিকে তার বাড়িতে লুকিয়ে রাখে, যাতে করে কোনোভাবেই মালদোসা এবং তার সঙ্গীরা কিউবটিকে খুঁজে না পায়, কারণ কিউবটিকে লুকিয়ে রাখতে পারলেই ওভারওয়ার্ল্ডের পোর্টাল আর খুলবে না। আর কিউবটি যদি বাস্তব দুনিয়াতে থাকে তাহলে মালদোসা সেটাকে কোনোদিন খুঁজেও পাবে না, আর সে ওভারওয়ার্ল্ডকে ধ্বংসও করতে পারবে না। যদিও ড্যানিশ তাকে ছেড়ে কোনোভাবেই যেতে চাইছিল না, কিন্তু স্টিভ তখন তাকে জোর করে পাঠিয়ে দেয়, কারণ ওভারওয়ার্ল্ড ছিল তার স্বপ্নের দুনিয়া। তাছাড়া সে ওভারওয়ার্ল্ডকে তার মনের মতো করে সাজিয়েছে। ওভারওয়ার্ল্ড হচ্ছে তার মনের সারা জীবনের একটি প্রতিচ্ছবি। তাছাড়া ড্যানিশের সঙ্গে সে পালাতে গেলে তারা দুজনই হয়তো ধরা পড়ে যাবে, এজন্য স্টিভ নেদারেই থেকে যায়। আর ড্যানিশ কোনো মতে দৌড়ে সেই পোর্টাল দিয়ে বেরিয়ে আসে। এরপর সে সোজা স্টিভের বাড়িতে চলে আসে, আর সেই কিউব দুটোকে সে লুকিয়ে ফেলে। এখানে কিউব দুটো আলাদা হয়ে যাওয়ার সাথে সাথে সঙ্গে সঙ্গে ওভারওয়ার্ল্ডের পোর্টাল চিরদিনের জন্য বন্ধ হয়ে যায়। অর্থাৎ যতদিন পর্যন্ত এই কিউবগুলো কেউ জোড়া না লাগাচ্ছে ততদিন পর্যন্ত ওভারওয়ার্ল্ড একদম সুরক্ষিত। এরপর দেখতে দেখতেই প্রায় বেশ কয়েক বছর সময় পার হয়ে যায়। এখানে আমরা গ্যারেট নামক একজন ব্যক্তিকে দেখতে পাই। গ্যারেট সবসময় অনেক কুল এবং এনার্জেটিক থাকত। তার লাইফে যেন কোনো দুঃখই ছিল না। আসলে সে যখন আরো ইয়াং ছিল তখন সে একজন ভিডিও গেম চ্যাম্পিয়ন ছিল। সে একটি ভিডিও গেম তৈরি করে সারা বিশ্বে অনেক পপুলার হয়ে যায়, এমনকি এর জন্য সে বিভিন্ন অ্যাওয়ার্ডও পায়। তবে সেই সমস্ত ঘটনার প্রায় অনেক বছর সময় পার হয়ে গিয়েছে, আর বর্তমানে গ্যারেটের কাছে সেই সবকিছুই হচ্ছে স্মৃতি। গ্যারেট তার জীবন পরিচালনার জন্য বহু বছর আগে একটি গেমিং শপ খুলেছিল, যেখানে সে তার তৈরি গেমটি পরিচালনা করত। আর একসময় তার এই শপটি অনেক বেশি পপুলারও ছিল। তার দোকানে সবসময় কাস্টমারদের ভিড় লেগেই থাকত। কিন্তু এখন তার সেই গেমের চাইতে অনেক উন্নত মানের গেম বেরিয়েছে, তাই অনেকদিন ধরেই তার দোকান ফাঁকা অবস্থায় পড়ে আছে। কোনো কাস্টমারই এখন তার এই পুরনো মডেলের গেম খেলতে আসে না। এই কারণে গ্যারেটের বিজনেসে অনেক বড় লস হয়ে যায়। এমনকি আজকে গ্যারেটের কাছে তার দোকান বন্ধের নোটিশও চলে আসে। যদি সে আর 1 মাসের মধ্যে টাকা শোধ করতে না পারে তাহলে তার এই গেমিং শপটি চিরদিনের জন্য বন্ধ হয়ে যাবে। গ্যারেটি তো অনেক দুশ্চিন্তায় পড়ে যায়, আর সে তার শপটিকে নতুনভাবে সাজানোর জন্য কিছু জিনিস কিনতে চাইছিল। তবে তার কাছে খুব বেশি টাকা না থাকার কারণে সে একটি জায়গাতে নিলামে কন্টেনার কিনতে যায়। আর এই কন্টেনারগুলো ছিল এমন এক ধরনের কন্টেনার যেগুলোর মধ্যে প্রচুর পরিমাণে জিনিস থাকে, কিন্তু কন্টেনারে কি কি থাকতে পারে সেটা কেনার সময় জানা যায় না। অনেক সময় সেগুলোতে অল্প টাকাতেও অনেক ভালো জিনিস পাওয়া যায়, আবার অনেক সময় টাকা লসও হয়ে যায়। তো গ্যারেট তখন সাহস করে একজন ডিলারের কাছে যায়। ডিলার তখন তাকে এখানকার সবচাইতে দামি একটি কন্টেনারের কথা বলে এবং বলে যে সেই কন্টেনারে হয়তো ভালো জিনিস থাকতে পারে। তবে একটি জিনিসের ব্যাপারে সে নিশ্চয়তা দিচ্ছে যে কন্টেনারটির মধ্যে অবশ্যই কসমোস গেম নামক একটি ফেমাস গেম রয়েছে। এটা শুনে তো গ্যারেট অনেক খুশি হয়ে যায়, কারণ সে ভাবছিল যে গেমটিকে যদি সে তার শপে পরিচালনা করে
তাহলে হয়তো তার শপে আবারও কাস্টমার চলে আসবে। এরপর সেই কন্টেনারটি খুলে সেই গেমের বক্সটিকে দেখতে পায়। আর সে দ্রুত যখন গিয়ে সেই গেমটিকে চেক করে, তখন সে দেখতে পায় যে এটা শুধুমাত্র গেমের বক্স ছিল, আর বক্সের ভেতরে পড়ে আছে সামান্য কিছু টুকিটাকি জিনিস। এটা দেখে গ্যারেট সেই ডিলারের উপর প্রচন্ড রেগে যায়, কিন্তু সেই ডিলার তখন তাকে বলে, এখানে আমার কি দোষ? আমি কি আর বক্সটির ভেতরে ঢুকে দেখেছিলাম? তবে গ্যারেট যেহেতু এই কন্টেনারটিকে খুলে ফেলেছে, তাই এখন আর তার টাকা ফেরত পাওয়ার কোনো উপায় ছিল না। এখানেও তার অনেক বড় একটি লস হয়ে যায়। এখন এই কন্টেনারের উল্টোপাল্টা জিনিসই তাকে নিয়ে যেতে হবে। তবে এখানে দেখা যায় যে সেই কসমস গেমের বক্সটির মধ্যে সেই কিউবগুলো ছিল, যেগুলো ড্যানিশ একসময় স্টিভের বাড়িতে লুকিয়ে রেখেছিল। তবে সেদিকে কেউ খুব একটা লক্ষ্য করে না। অন্যদিকে আমরা দুজন ছেলে মেয়েকে দেখতে পাই, যাদের নাম ছিল হেনরি এবং নাতালি। সম্পর্কে তারা দুজন ছিল ভাই বোন। তবে অনেক ছোটবেলাতেই তাদের মা বাবা দুজনই মারা গিয়েছে। এখন তাদের পরিবার বলতে তারা দুজনই ছিল। তো আজকে তারা একটি নতুন শহরে শিফট হচ্ছে, কারণ নাতালি একটি চিপস ফ্যাক্টরিতে কাজ পেয়েছে, আর সেই ফ্যাক্টরির পক্ষ থেকেই তাদেরকে একটি থাকার জায়গা দেওয়া হয়েছে। তাই এখন তারা সেখানেই যাচ্ছে। তো সেই জায়গা মতো পৌঁছে যাওয়ার পর সেই ফ্যাক্টরির একজন সেলসম্যান তাদেরকে রিসিভ করে, যার নাম ছিল ডিয়ানা। আর তারা দুজনই যেহেতু বয়সে অনেক ছোট ছিল, তাই সে তাদের দুজনকেই বেশ আদর করে। এরপর হেনরি এবং নাতালি তাদের নতুন বাড়িতে চলে যায়, আর তারা দুজন মিলে পুরো বাড়িটিকে গুছিয়ে ফেলতে শুরু করে। আসলে হেনরি যখন অনেক ছোট ছিল, তখন তাদের মা বাবা মারা যাওয়ার কারণে নাতালি তাকে অনেক কষ্ট করে বড় করেছে, আর সে তার ভাইকে অনেক ভালোবাসে। তো নতুন বাড়িতে আসার পর হেনরির অনেক বোরিং লাগছিল, তাই সে নিজেকে এন্টারটেইন করতে একটি শপ থেকে কিছু একটা কিনতে যায়। আর রাস্তাতে বেরিয়েই তার গ্যারেটের শপটির দিকে চোখ পড়ে যায়। সে তখন সোজা চলে যায় শপটির ভেতরে। গ্যারেটের শপে এখন গেম খেলার পাশাপাশি বেশ কিছু জিনিসও পাওয়া যায়, যেমন ছোটখাটো বিভিন্ন ধরনের গ্যাজেট, বই, আরও বাচ্চাদের বিভিন্ন ইন্টারেস্টিং জিনিস। তো তার দোকানে একজন কাস্টমারকে দেখে গ্যারেট অনেক খুশি হয়ে যায়, আর সে হেনরিকে একটি কাগজ দেয় এবং বলে যে এটা হচ্ছে তার একটি কোর্সের কাগজ। সে হেনরির মতো বাচ্চাদেরকে নিয়ে একটি কোর্স শুরু করছে, যে কিভাবে গেমের মাধ্যমে লাইফে সাকসেস হওয়া যায়। আর এই কোর্সটিতে সে প্রতি ঘন্টার জন্য $50 করে নেবে। এটা শুনে হেনরি এতে একদম অবাক হয়ে যায় যে এই লোকের তো নিজেরই কেরিয়ার ঠিক নেই, তাহলে সে মানুষের কেরিয়ার কিভাবে ঠিক করবে। এসব ভাবতে ভাবতে হেনরি তার স্কুলে চলে আসছে। আর আজকে স্কুলে হেনরির প্রথম দিন ছিল। তো এখানে ক্লাস টিচার তাদের সবার সামনে একটি কলা এবং একটি আপেল রাখে এবং তাদের সবাইকে হুবহু এমনই একটি আপেল এবং কলা আঁকতে বলে। তবে হেনরি এটা দেখে বেশ অবাক হয়ে যায় যে এত বড় বড় স্টুডেন্টদেরকে এসব আঁকতে দিচ্ছে। এসব তো বাচ্চাদের আঁকার কথা। যদিও হেনরির লেখাপড়ায় খুব একটা ভালো ছিল না, কিন্তু তার সায়েন্স এবং টেকনোলজির ব্যাপারে আউট নলেজ অনেক ভালো ছিল। তাই হেনরি এখানে সিম্পল কোনো ড্রয়িং না করে অনেক স্পেশাল এবং অত্যাধুনিক একটি জ্যাকপ্যাক এঁকে ফেলে, যেখানে বিভিন্ন ধরনের টেকনোলজি ছিল। এদিকে তার ক্লাসমেটরা ভালোভাবে আপেল এবং কলাই আঁকতে পারছিল না। তো টিচার যখন এখানে হেনরির এই ড্রয়িংটি দেখতে পায়, তখন সে অনেক ইমপ্রেস হয়ে যায়, আর সে হেনরির বেশ প্রশংসা করে। এতে করে হেনরির ক্লাসমেটরা তার উপর অনেক জেলাস হচ্ছিল। তাই ক্লাস শেষে তারা সবাই হেনরিকে বলে যে এমন ডিজাইন তো সবাই করতে পারে। তারা হেনরিকে সত্যি সত্যি ট্যালেন্টেড ভাববে যদি হেনরি সত্যি সত্যি এমন একটি জ্যাকপ্যাক তৈরি করে দেখাতে পারে। হেনরি তখন জানায় যে তার কাছে এসব কোনো ব্যাপারই না। সবাই তখন হেনরিকে চ্যালেঞ্জ করে জ্যাকপ্যাক বানাতে বলে। হেনরিও তখন হাতের কাছে থাকা টুকিটাকি জিনিসপত্র দিয়ে খুব সুন্দরভাবে একটি জ্যাকপ্যাক তৈরিও করে ফেলে। ভিডিওর এই পর্যায়ে আপনাদেরকে সবচাইতে বিশ্বস্ত একটি বুকমেকার অ্যাপের সঙ্গে পরিচয় করিয়ে দিতে চাই, যার অফিসিয়াল পার্টনার হচ্ছে সিরিয়া এবং পিএসজি। এই অ্যাপে আপনি সমস্ত লাইভ ম্যাচের ফলাফল এবং লাইভ ম্যাচ দেখতে পারবেন। এমনকি আপনি স্কোরও অনুমান করতে পারেন, যেমন কোন টিম জিতবে, কোন টিম কত রান করবে এবং কে সর্বোচ্চ স্কোর করবে। সেই সাথে এখানে BMW গাড়ি, আইফোন, ল্যাপটপ এবং আরও অনেক নগদ পুরস্কার জেতার সুযোগ রয়েছে। এখানে রয়েছে ক্র্যাশ গেম, যেটা সকলের অনেক বেশি পছন্দের। গেমটিতে প্লেনের উচ্চতা যত বেশি হবে, আপনি তত বেশি টাকা জিততে পারবেন। আর সবচাইতে ভালো বিষয় হচ্ছে, নতুন ইউজাররা আমার প্রোমোকোড ব্যবহার করে সাইন আপ করলে 30,000 টাকা পর্যন্ত বোনাস এবং ফ্রি স্পিন পেতে পারেন। আর জেতা টাকা আপনি চাইলে বিকাশ, রকেট, নগদ, ব্যাংক এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে খুব সহজেই তুলে নিতে পারেন। তাহলে আর দেরি কিসের? রেজিস্ট্রেশনের জন্য পিন কমেন্টে থাকা লিঙ্কে ক্লিক করুন অথবা গুগলে গিয়ে অনুসন্ধান করুন। আর রেজিস্ট্রেশনের সময় প্রোমোকোড ব্যবহার করুন এবং বোনাস পান। এটা শুধুমাত্র একটি বিজ্ঞাপন। এই সমস্ত অ্যাপে আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে, তাই এই ধরনের অ্যাপ থেকে দূরে থাকুন।
যেটা দেখে সবাই একদম অবাক হয়ে যায়। এরপর হেনরি সবাইকে তার জ্যাকপ্যাকটি উড়িয়ে দেখাতে চাইছিল, তবে একটি ছেলে এখানে হিংসে করে আগেই জ্যাকপ্যাকের একটি তার কেটে দিয়েছিল। এজন্য হেনরি যখন জ্যাকপ্যাকটিকে স্টার্ট করে তখন এটা খুব ভালোভাবে চললেও পরবর্তীতে এটা তার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং এটা সোজা গিয়ে সে চিপস ফ্যাক্টরিতে পড়ে, যেখানে তার বোন নাতালি চাকরি পেয়েছে। এতে ফ্যাক্টরির বেশ ক্ষয়ক্ষতি হয়ে যায়। আর এই বিষয়টি যখন স্কুলের প্রিন্সিপাল জানতে পারে তখন সে হেনরিকে ডেকে নিয়ে আসে, আর সে হেনরিকে বলে যে স্কুলে তার গার্ডিয়ান নিয়ে আসতে, তা না হলে তাকে স্কুল থেকে বের করে দেয়া হবে। তবে হেনরি এই ব্যাপারটি তার বোন নাতালিকে জানাতে চাইছিল না, কারণ নাতালি এতে অনেক রেগে যাবে। তাই হেনরি আর কোনো উপায় না পেয়ে গ্যারেটের সঙ্গে যোগাযোগ করে। সে তখন গ্যারেটকে বলে যে গ্যারেটের জন্য তার কাছে একটি অফার আছে। গ্যারেট যদি তার স্কুলে এসে প্রিন্সিপালের সামনে তার বাবার অভিনয় করে তাহলে এইটুকু কাজের জন্য সে গ্যারেটকে $50 দেবে। আর গ্যারেটেরও এখন টাকার অনেক প্রয়োজন ছিল, তাই গ্যারেট সঙ্গে সঙ্গে রেডি হয়ে হেনরির স্কুলে চলে আসে, আর সে প্রিন্সিপালের সঙ্গে কথা বলতে যায়। আর এই প্রিন্সিপাল আসলে ছিল একজন ডিভোর্সি মহিলা, তাই পুরুষ মানুষকে দেখলে তার কথাবার্তার স্টাইল একদম চেঞ্জ হয়ে যায়। সে সবার সাথে ফ্লার্ট করতে শুরু করে, আর গ্যারেটকেও দেখেও প্রিন্সিপালের বেশ ভালো লাগে। সে তখন হেনরির ব্যাপারে আর কোনো কথাই বলে না, বরং তার সঙ্গে নিজের ব্যাপারে আলাপ করতে থাকে। এভাবেই কোনো মতে হেনরির ব্যাপারটি ম্যানেজ হয়ে যায়। হেনরি এতে গ্যারেটের উপর বেশ খুশি হয়। এরপর স্কুল শেষ করে সে গ্যারেটের শপে আসে, আর সে মন খারাপ করে বিভিন্ন জিনিসপত্র দেখতে থাকে। গ্যারেট তখন জানতে চায় যে তার কি হয়েছে। হেনরি তখন তাকে বলে যে সে একটা ক্রিয়েটিভ পার্সন, তার ভেতরে নতুন কিছু তৈরির প্রতিভা রয়েছে, কিন্তু যখনই সে তার এই প্রতিভা বাইরে আনতে যায় তখনই কোনো না কোনো ঝামেলা হয়ে যায়। এসব শুনে গ্যারেট তখন তাকে সান্ত্বনা দিচ্ছিল যে ছোটবেলায় সেও হেনরির মতোই একজন ক্রিয়েটিভ পার্সন ছিল। গ্যারেট হেনরিকে তার জীবনের সফলতার গল্পগুলো শোনাচ্ছিল এবং পরবর্তীতে তার জীবন কিভাবে পাল্টে গিয়েছে সেটাও শোনাচ্ছিল। কিন্তু ঠিক তখনই হেনরির সেই কিউবটির উপর চোখ পড়ে, যেটা গ্যারেট সেই কসমস গেমের বক্সের ভেতরে পেয়েছিল। আর এই কিউবটি এখনো জ্বলজ্বল করছিল। হেনরি সেই কিউবগুলোর সাথে একটা নোটও পায়। নোটটিতে লেখা আছে যে কিভাবে কিউব দুটোকে মেলাতে হবে। হেনরি তখন সেই অনুযায়ী কিউব দুটোকে মিলিয়ে ফেলে, ফলে সেখানে অদ্ভুত এক ধরনের রিফ্লেকশন শুরু হয়। আর কিউবটি তাকে সেই মাইনটির দিকে আকর্ষিত করতে থাকে, যেই মাইনের ভেতরে ওভারওয়ার্ল্ডের পোর্টাল রয়েছে। হেনরি নিজের অজান্তেই তখন সেই পোর্টালটির কাছে চলে যায়, আর গ্যারেটও তখন তার পিছু পিছু যায়। অন্যদিকে নাতালি হেনরিকে নিয়ে অনেক বেশি দুশ্চিন্তায় ছিল, কারণ স্কুল ছুটি হওয়ার অনেক সময় পার হয়ে গেলেও হেনরি বাড়িতে ফিরছিল না। নাতালি অনেক জায়গায় হেনরিকে খুঁজেছে, কিন্তু হেনরি কোথাও নেই। তাই হেনরি তখন ডিয়ানার কাছে সাহায্য চায়, কারণ এই শহরের মধ্যে ডিয়ানাই তার পরিচিত ছিল। ডিয়ানা তখন তার মোবাইল দিয়ে হেনরির মোবাইলের লোকেশন ট্র্যাক করে বলে যে হেনরি এখন তাদের শহরের পরিত্যক্ত একটি মাইনের কাছে আছে। ডিয়ানা তখন নাতালিকে নিয়ে সোজা সেখানে চলে যায়। এদিকে হেনরি এবং গ্যারেট সেই পোর্টালটির কাছে পৌঁছে গিয়েছিল, যেটার মাধ্যমে স্টিভ ওভারওয়ার্ল্ডে চলে গিয়েছে। এবার নাতালি এবং ডিয়ানা যখনই হেনরি এবং গ্যারেটের কাছে আসে তখনই হেনরির কাছে থাকা কিউবে অনেক শক্তিশালী একটি ম্যাগনেটিক পাওয়ার তৈরি হয়ে যায়, যেটা তাদের সবাইকে একসঙ্গে টেনে পোর্টালের ভেতরে নিয়ে আসে। ফলে তারা সবাই নিজের অজান্তেই ওভারওয়ার্ল্ডে চলে আসে। তবে তার কেউ বুঝতে পারছিল না যে এসব কি হচ্ছে আর তারা কোথায় এসে পৌঁছেছে। এদিকে গ্যারেটের এখানে কোনো কিছু বুঝে ওঠার আগেই ডিয়ানা এসে সোজা তার উপরে পড়ে যায়। এরপর তারা সবাই মিলে আশেপাশের জায়গাটিকে ঘুরে ঘুরে দেখতে থাকে, কারণ তারা তো বিশ্বাসই করতে পারছিল না যে এমন কোনো জায়গা পৃথিবীতে আছে। আর গ্যারেট যেহেতু একজন ভিডিও গেম লাভার ছিল, তাই এই জায়গাটি তার কাছে একদম পরিচিত লাগছিল। সে তখন সবাইকে বলে যে এই জায়গাটি একটি গেমের মতো। সে এমন একটি গেম খেলেছিল, গেমটির নাম মাইনক্রাফট, যেখানে সবকিছুই কিউবের তৈরি। এসব ব্যাপারে কথা বলতে বলতে তাদের সামনে খুব কিউট একটি ভেড়া চলে আসে। গ্যারেট তখন সেই ভেড়াটির সঙ্গে কথা বলার চেষ্টা করে। অন্যদিকে বাকি সবাই দেখতে পায় যে এখানে নানা ধরনের ক্রিয়েচার রয়েছে। এমনকি এখানে বিভিন্ন ডিজাইনের অনেক বিল্ডিং এর পাশাপাশি খুব সুন্দর একটি অ্যামিউজমেন্ট পার্কও আছে। আর এই সবকিছু মূলত স্টিভ তৈরি করেছিল। এদিকে সবাই যখন এসব কিছু দেখতেই ব্যস্ত ছিল তখন ওভারওয়ার্ল্ডের অদ্ভুত একটি মানুষ সেখানকার পোর্টালটি দেখতে পায়। পাপের তখন কোনো কিছু বুঝতে না পেরে পোর্টালটি ক্রস করে ফেলে, ফলে সে সোজা পৃথিবীতে এসে পৌঁছে যায়। আর এদিকে ড্যানিশ পোর্টাল খোলার সিগন্যাল পেয়ে যায়, ফলে সে দৌড়ে চলে আসে ওভারওয়ার্ল্ডে। অন্যদিকে মালদোসা বুঝতে পেরেছিল যে ওভারওয়ার্ল্ডের পোর্টাল আবারও খোলা হয়েছে, তাই সে এখন সেই কিউবটির সন্ধান করছিল, যাতে করে সে ওভারওয়ার্ল্ডকে পুরোপুরিভাবে ধ্বংস করে দিতে পারে। এজন্য সে সোজা স্টিভের কাছে আসে
আর সে স্টিভকে বলে যে স্টিভকে তার সঙ্গীদের সঙ্গে এখন ওভারওয়ার্ল্ডে যেতে হবে আর তাকে ওভারওয়ার্ল্ডের কিউব দুটো এনে দিতে হবে। স্টিভ তখন মালদোসার কথায় রাজি হয়ে যায়। সে মালদোসাকে বলে যে সে তার সব কথা শুনবে, কিন্তু ঠিক তখনই স্টিভ মালদোসার একটি তলোয়ার ছিনিয়ে নেয় আর সে সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু মালদোসা তখন তাকে মিথ্যে বলে। সে বলে যে সে তার কুকুর ড্যানিশকে নাকি বন্দি করে রেখেছে, তাই স্টিভ ড্যানিশকে তখনই বাঁচাতে পারবে যখন সে তার হাতে সেই কিউব দুটো তুলে দেবে। তাই স্টিভ তখন বাধ্য হয়ে মালদোসার কথায় রাজি হয়ে যায়। এরপর মালদোসা তার সঙ্গীদের সঙ্গে স্টিভকে ওভারওয়ার্ল্ডে পাঠিয়ে দেয়। তবে এখানে একটি অদ্ভুত ব্যাপার হচ্ছে যে মালদোসার সঙ্গীরা ওভারওয়ার্ল্ডে পৌঁছানোর সঙ্গে সঙ্গে তাদের শক্তি এবং আকার আকৃতি আরো অনেক ভয়ানক হয়ে যাচ্ছিল। এদিকে গ্যারেট এবং তার সঙ্গীরা তো বুঝতেই পারছিল না যে এখানে এসব কি হচ্ছে। তবে ঠিক তখনই মালদোসার সঙ্গীরা তাদের উপর আক্রমণ শুরু করে দেয়। তারা তখন কোনো মতে তাদের হাত থেকে বাঁচার চেষ্টা করছিল। তো হেনরি এবং বাকি সবাই যখন সেখান থেকে দৌড়চ্ছিল, ঠিক তখনই হেনরি একটি কিউবের সঙ্গে ধাক্কা খায়। ফলে সেই জায়গাটির ডিজাইন পরিবর্তন হয়ে যায়। হেনরি এতে রিয়েলাইজ করতে পারে যে এখানকার কিউবগুলোকে মডিফাই করা সম্ভব। তাই হেনরি তখন তার ভেতরে থাকা ক্রিয়েটিভিটির মাধ্যমে সেখানে কিউব দিয়ে অনেক উঁচু উঁচু দেয়াল তৈরি করছিল, যাতে করে মালদোসার পাঠানো পিগদের হাত থেকে তারা বাঁচতে পারে। এদিকে গ্যারেট সেখানকার মাটির নিচের একটি রাস্তা দেখতে পেয়ে সেখানে পালিয়ে যায়। সবাই এখন যার যার মতো করে একটি সুরক্ষিত জায়গাতে লুকোতে পেরেছিল, কিন্তু এর কিছুক্ষণ পরেই সেখানে বিশাল বড় একটি ক্রিয়েচার চলে আসে, যেটা কিনা অনেক শক্তিশালী ছিল। আর সেই ক্রিয়েচারটি গ্যারেটের উপর হামলা করতেই যাচ্ছিল, কিন্তু গ্যারেট তখন কোনো মতে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। আর গ্যারেটের হাতে ওভারল্যান্ডের সেই কিউবটি ছিল, কিন্তু তার দিকে অনবরত সেই পিগগুলো আগুনের তীর ছুঁড়ে মারছিল। আর এক পর্যায়ে একটি তীর এসে সেই কিউবটির গায়ে লাগে, ফলে কিউবটি মাটিতে পড়ে যাওয়ায় দুটো কিউবই আলাদা হয়ে যায়। এতে করে পৃথিবীতে ফিরে যাওয়ার পোর্টালও বন্ধ হয়ে যায়। এটা দেখে গ্যারেট অনেকটাই ভয় পেয়ে গিয়েছিল, কিন্তু তারপরও গ্যারেট কিউবটিকে আবারও তুলে নিয়ে হেনরির তৈরি করা দেয়ালটির কাছে যায়, যেখানে তার উপর অনেকগুলো পিগ হামলা করেছিল। গ্যারেট তখন কোনো মতে তাদের সঙ্গে লড়াই করে সেই দেয়ালটির উপরে উঠে যায়, যেটা হেনরি এখানে তৈরি করেছিল। তবে তার পিছু পিছু সেই পিগগুলোও চলে আসে। পিগগুলো তাদের সবার উপর হামলা করতেই যাচ্ছিল, তবে এমন সময় সেখানে স্টিভ চলে আসে। আর স্টিভ তাদের সবার চাইতে অনেকটা শক্তিশালী ছিল, তাই সে একাই সেই পিগগুলোর সঙ্গে লড়াই করতে শুরু করে। আর লড়াইয়ের জন্য সে কিউবের মাধ্যমে নানা রকমের অস্ত্র বানাচ্ছিল, আর সে অনেক মজা করতে করতে লড়াই করছিল। তবে এক পর্যায়ে সে তার লড়াই থামিয়ে দেয় আর সে আকাশের দিকে তাকায়। এরপর দেখা যায় যে যখন সেখানে সূর্যের আলো ফুটে ওঠে, ঠিক তখনই পিগগুলো সূর্যের আলোতে পুড়ে ঝলসে যায় এবং গায়েব হয়ে যায়। আর এই বিষয়টি স্টিভ আগে থেকেই জানত যে এই পিগরা আসলে সূর্যের আলো সহ্য করতে পারে না। এই কারণেই মূলত তারা নিদারে থাকে, কারণ নিদার সবসময় অন্ধকার থাকে। তো তাদের সবাইকে বাঁচানোর জন্য গ্যারেট স্টিভকে ধন্যবাদ জানায়। স্টিভ তখন বলে যে সে তাদেরকে বাঁচাতে আসেনি, বরং সেই কিউবগুলো ফেরত নিতে এসেছে। কিন্তু নাতালি স্টিভের কথা শুনে অনেক রেগে যায়, আর সে স্টিভকে বলে যে তারা কোনোভাবেই তাকে এই কিউবগুলো দেবে না, কারণ এই কিউবের মাধ্যমেই তাদেরকে পৃথিবীতে ফিরতে হবে। গ্যারেটও এখানে কিউবটিকে দিতে চাইছিল না। গ্যারেট এখানে স্টিভকে বলে যে এখানে সে প্রচুর পরিমাণে সোনাদানা তৈরি করবে, এরপর সেগুলো নিয়ে সে পৃথিবীতে যাবে। সে তার লাইফে অনেক বেশি আর্থিক সমস্যায় রয়েছে, এসব দিয়ে সে আবারও তার জীবনকে গুছিয়ে নেবে। স্টিভ তখন তার কথা শুনে হাসে, আর সে তাদের সবাইকে বলে যে এখন এটা আর কোনোভাবেই সম্ভব নয়, কারণ গতকাল রাতে কিউবটির মধ্যে যখন তীর লেগেছিল তখন কিউবের উপরের পার্টটি ভেঙে গিয়েছে, অর্থাৎ দুটো কিউবের একটি কিউব ভেঙে গিয়েছে, যেটা কিনা ক্রিস্টালের তৈরি ছিল। আর সেটা ছাড়া কোনোভাবেই আর পৃথিবীর পোর্টাল খুলবে না। এটা শুনে তারা সবাই অনেক ভয় পেয়ে যায়, আর তারা বুঝতে পারে যে তারা ওভারওয়ার্ল্ডের মধ্যে ফেসে গিয়েছে। তবে স্টিভ তখন তাদের সবাইকে শান্ত হতে বলে। সে বলে যে এখান থেকে বের হওয়ার আরও একটি উপায় আছে, সেটা হলো এমনই আরও একটি কিউবের ক্রিস্টাল খুঁজে বের করা। আর এটার জন্য তাদের সবাইকে স্টিভকে সাহায্য করতে হবে, যাতে করে স্টিভ তার কুকুর ড্যানিশকে মালদোসার হাত থেকে রক্ষা করতে পারে। তবে একবার সেই ক্রিস্টাল খুঁজে পাওয়ার পর স্টিভ তাদের সবাইকে পৃথিবীতে পাঠিয়ে দেবে, কিন্তু এর বিনিময়ে স্টিভকে এই কিউবটি দিয়ে দিতে হবে। সবাই তখন স্টিভের কথায় রাজি হয়ে যায়। এরপর অন্যদিকে আমরা পাপেটকে দেখতে পাই, যে কিনা ওভারওয়ার্ল্ড থেকে পৃথিবীতে চলে এসেছিল। তো রাতের বেলা সে যখন রাস্তা দিয়ে হাঁটছিল তখন একটি গাড়ির সঙ্গে তার অ্যাক্সিডেন্ট হয়ে যায়। তবে দেখা যায় যে এই গাড়িটি আসলে হেনরি স্কুলের প্রিন্সিপালের ছিল। প্রিন্সিপাল তখন দৌড়ে পাপেটের কাছে আসে। তবে যখনই সে পাপেটের চেহারা দেখে তখন তার কাছে মনে হয়
যে তার গাড়ির সঙ্গে অ্যাক্সিডেন্টের জন্য হয়তো তার চেহারা এমন হয়ে গিয়েছে। এতে সে অনেকটাই ইমোশনাল হয়ে যায়, আর সে এখানে পাপেটের সঙ্গেও ফ্লার্ট করতে শুরু করে। সে পাপেটকে তার সঙ্গে ডিনারের প্রস্তাব দেয় এবং সে তাকে তার সঙ্গে করে ডিনার করতে নিয়েও যায়। অন্যদিকে ড্যানিশকে উদ্ধার করতে তাদের অনেকগুলো অস্ত্রের প্রয়োজন ছিল, কারণ মালদোসা এবং তার সঙ্গীদের সঙ্গে লড়াই করাটা মোটেও কোনো সহজ কথা ছিল না। তাই স্টিভ তখন তাদেরকে আলাদা একটি ক্রিয়েচার ওয়ার্ল্ডে নিয়ে যায়, যেখানে তারা মালদোসার বিরুদ্ধে লড়াইয়ের প্রস্তুতি নিতে পারবে। এই ক্রিয়েচার ওয়ার্ল্ডটি ছিল অনেকটাই গ্রাম্য পরিবেশের। এখানকার ক্রিয়েচারগুলো ছিল খুবই শান্ত। স্টিভ তখন তাদের সবাইকে পুরো জায়গাটি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিল, কারণ এই ওয়ার্ল্ডটি সেই তৈরি করেছিল। এবার গ্যারেট এখানে বলে যে তার অনেক খিদে পেয়েছে। স্টিভ তখন তাদের সবাইকে একটি রেস্টুরেন্টে নিয়ে যায়, আর সেখানে একটি চিকেনের কাছে গিয়ে খাবার অর্ডার করলে সেই চিকেনটি নিজের হাতে একটি ডিশ তৈরি করে দেয়, যেটা অনেক বেশি গরম হয়। স্টিভ খেতে পারছিল না, তবে গ্যারেট সেখানে নিজেকে স্ট্রং দেখানোর জন্য সে সেভাবেই সেই চিকেনটিকে খেতে থাকে। কিন্তু কিছুক্ষণ পরই তার অবস্থাও খারাপ হয়ে যায়। অন্যদিকে আমরা মালদোসাকে দেখতে পাই। মালদোসা বুঝতে পেরেছিল যে স্টিভ তাকে ধোঁকা দিচ্ছে, তাই সে তখন তার সবচাইতে শক্তিশালী পিগটিকে খবর দেয়, যার নাম ছিল চেঙ্গিস। মালদোসা চেঙ্গিস এবং তার কয়েকজন সঙ্গীকে স্টিভের বন্ধুদেরকে ধরে নিয়ে আসতে বলে, তবে তারা তো বাইরে রোদের আলোতে পুড়ে যায়। তাই মালদোসা তখন তাদেরকে একটি পাওয়ার দেয়, যার ফলে সূর্যের আলোতে এখন তাদের কোনো ক্ষতি হবে না। অন্যদিকে স্টিভ তাদের সবাইকে নিয়ে একটি জায়গাতে আসে, যেখানে অস্ত্র বানানোর নানা রকমের জিনিসপত্র ছিল। গ্যারেট আবার সেখানে এক ধরনের ডায়মন্ড দেখতে পায়। স্টিভ তখন তাকে জানায় যে এটা কোনো সাধারণ ডায়মন্ড নয়, কারণ এই ডায়মন্ডের মাধ্যমে যে কোনো জায়গাতেই টেলিপোর্ট হওয়া যায়। আর গ্যারেটও বিষয়টি চেক করে বেশ অবাক হয়ে যায়। এরপর স্টিভ তাদেরকে এখানকার বিভিন্ন জিনিসপত্র ব্যবহার করে নিজেদের ক্রিয়েটিভিটি দিয়ে বিভিন্ন অস্ত্র তৈরি করতে বলে। গ্যারেট তখন বলে যে এটা তো তার কাছে কোনো ব্যাপারই না। এই বলেই যখন সে অস্ত্র বানাতে যায়, তখন সেখানে অনেক ভারী দুটো লোহার বালতি তৈরি হয়ে যায়, যেটা দেখে স্টিভ এবং হেনরি হাসে। এরপর হেনরি বলে যে সে অস্ত্র তৈরি করতে পারবে, কারণ তার ভেতরে এসবের অনেক ক্রিয়েটিভিটি রয়েছে। এরপর হেনরি বেশ কিছু জিনিসপত্র এক জায়গাতে নিয়ে আসে, আর সে সেখানে সিম্পল একটি গান তৈরি করে ফেলে, যেটার মাধ্যমে ছোটখাটো ব্লাস্ট করা যাচ্ছে। অন্যদিকে চেঙ্গিস তার সঙ্গীদেরকে নিয়ে ক্রিয়েচার ওয়ার্ল্ডে চলে আসে, যেখানে স্টিভ এবং তার সঙ্গীরা ছিল। এখানে এসেই তারা সবকিছু ভাঙচুর শুরু করে দেয়। তাই স্টিভ, গ্যারেট এবং বাকি সবাই বাইরে চলে আসে, আর তারা যে যে অস্ত্র তৈরি করেছিল সেই অস্ত্র নিয়েই তাদের মোকাবেলা করতে বের হয়। গ্যারেট এখানে চেঙ্গিসকে ভয় দেখানোর জন্য তার সেই বালতিগুলো তাদের সামনে ঘোরাতে থাকে। এতে তো চেঙ্গিস ভয় পায় না, বরং সেই বালতিটি সোজা গিয়ে স্টিভের গায়ে লাগে। স্টিভ তখন সেখানে উল্টে পড়ে যায়। এরপর হেনরি এবং বাকি সবাই তখন পিগগুলোর সঙ্গে ফাইট করতে শুরু করে, তবে তাদের মধ্যে নাতালি তো কোনো কিছুই জানত না। তারপরে সে কোনো মতে একটি কুড়াল হাতে নিয়ে পিগগুলোর সঙ্গে লড়াই করার চেষ্টা করছিল। সেতে ভালোই ফাইট করতে পারছিল, কিন্তু অন্যদিকে গ্যারেট তার সেই বালতি দিয়ে পিগদের কিছুই করতে পারছিল না। এদিকে এমন সময় স্টিভের জ্ঞান ফিরে আসে। স্টিভ তখন সবাইকে এখান থেকে দৌড়ে পালাতে বলে, কারণ নিদার থেকে এখানে আরো অনেক পিগকে পাঠানো হবে। স্টিভ এবং তার পুরো টিম তখন দুটো টিমে ভাগ হয়ে যায়। নাতালি এবং ডিয়ানা চলে যায় একদিকে, অন্যদিকে স্টিভ, গ্যারেট এবং হেনরি চলে যায় আরেক দিকে। তবে নাতালি তার ভাইকে রেখে আলাদা হতে চাচ্ছিল না, কিন্তু এখন তাদেরকে বাঁচতে হলে এটাই করতে হবে। এদিকে স্টিভ এবং তার সঙ্গীরা দৌড়তে দৌড়তে অনেক উঁচু একটি জায়গাতে চলে আসে, যেখান থেকে পালানোর মতো আর কোনো রাস্তা ছিল না। তবে স্টিভের কাছে স্পেশাল দুটো উইংস ছিল। সে তখন হেনরি এবং গ্যারেটের পিঠে সেই উইংসগুলো লাগিয়ে দেয়, কিন্তু তার কাছে যেহেতু কোনো উইংসই ছিল না, তাই সে সোজা গ্যারেটের পিঠে চড়ে বসে, আর তারা তিনজন মিলে সেখান থেকে উড়ে চলে যায়। কিন্তু অন্যদিকে মালদোসার পিগগুলো প্যারাশুটে করে তাদের পিছু করছিল, আর মাঝপথে এক এক করে পিগগুলো তাদের উপর হামলা করছিল, এমনকি স্টিভকেও নিচে ফেলে দেওয়ার চেষ্টা করছিল। স্টিভ তখন চিৎকার করে বলতে থাকে যে তাদেরকে যেভাবেই হোক ব্লুস্টোন মাইন পর্যন্ত পৌঁছতে হবে, তাহলে এই পিগগুলো সেখানে পৌঁছতে পারবে না, কারণ ব্লুস্টোন ছিল একটা সেফ জোন। তো তারা সবাই মিলে তখন কোনো মতে ব্লুস্টোনে এসে পৌঁছয়, যার ফলে পিগরা তাদেরকে আর দেখতে পায় না। এখন এখানে আসার পর গ্যারেট এবং হেনরি স্টিভের কাছে জানতে চায় যে মালদোসা আসলে কে, আর সে কেন তাদের পেছনে লেগেছে। স্টিভ তখন তাদেরকে মালদোসার কাহিনী বলতে শুরু করে। স্টিভ তখন তাদেরকে বলে যে মালদোসা একসময় নিদারের একজন সাধারণ নাগরিক ছিল, আর ছোটবেলা থেকেই তার স্বপ্ন ছিল সে অনেক বড় একজন ডান্সার হবে। এজন্য সে সবসময় ডান্স প্র্যাকটিস করত, আর সে অনেক ভালো ডান্সও করত। এরপর একবার সে নিদারের একটি ট্যালেন্ট শোতে অংশগ্রহণ করেছিল, যেখানে সে অনেক ভালো পারফরমেন্স করে।
কিন্তু তার শরীরের আকৃতির জন্য কেউ তার ডান্সের দিকে মনোযোগ দেয় না, বরং সবাই তাকে সেখানে বডি শেমিং করতে থাকে। তাকে নিয়ে সবাই অনেক হাসাহাসি করে, কেউই তার ক্রিয়েটিভিটির কোনো মূল্য দেয় না। এতে মালদোসার বাবাও তার উপর অনেক রেগে যায়, আর সে মালদোসাকে ডান্স ছেড়ে দিতে বলে। আর সেদিন মালদোসা অনেক বেশি কষ্ট পেয়েছিল, তাই সেদিনের পর থেকে সে পুরোপুরিভাবে বদলে যায়। সে একজন ভালো মানুষ থেকে পরিণত হয়ে যায় শয়তানি। এমনকি সে তার নিজের মধ্যে শয়তানি শক্তি অর্জন করে একটি রাজ্য বানিয়ে ফেলে, যেখানে এখন সবাই তাকে ভয় পায়। এরপর মালদোসা সিদ্ধান্ত নেয় যে পৃথিবীতে যত ধরনের সুন্দর এবং ক্রিয়েটিভ জিনিস আছে সে সেই সমস্ত জিনিসকেই ধ্বংস করে ফেলবে। আর মূলত এই কারণেই সে ওভারওয়ার্ল্ডকে ধ্বংস করতে চায় এবং ওভারওয়ার্ল্ডকে নেদারের মতো অন্ধকার বানিয়ে দিতে চায়, যেখানে আর কোনো সুখ শান্তি বা ক্রিয়েটিভিটি থাকবে না। অন্যদিকে আমরা সেই প্রিন্সিপাল এবং পাপেটকে দেখতে পাই। প্রিন্সিপাল তো এখানে পুরোপুরিভাবে পাপেটের প্রেমে পড়ে গিয়েছিল, তাই সে এখানে পাপেটকে তার বাড়িতে ইনভাইট করে, আর সে তাকে তার হাতে ডেজার্ট বানিয়ে খাওয়াতে চায়। অন্যদিকে আমরা মালদোসাকে দেখতে পাই। মালদোসার কাছে চেঙ্গিস তার পুরো টিমকে নিয়ে ফিরে আসে, আর সে মালদোসার কথা রাখতে না পারায় তার কাছে ক্ষমা চায়। কিন্তু মালদোসা এতে প্রচন্ড রেগে যায়। এরপর সে তার আরও একটি পাওয়ারফুল পিককে সেখানে নিয়ে আসে। তার নাম ছিল দ্য গ্রেট হক। সেও অনেক শক্তিশালী ছিল। মালদোসা এখানে গ্রেট হগের মাধ্যমে চেঙ্গিসকে মেরে ফেলে, কারণ মালদোসা একবার রেগে গেলে সবকিছু করতে পারে। অন্যদিকে আমরা নাতালি এবং ডিয়ানাকে দেখতে পাই। তারা দুজনও কোনো মতে ওভারওয়ার্ল্ডে চলে এসেছিল, তাই নাতালি অনেক বেশি দুশ্চিন্তায় ছিল, কারণ সে এখনও জানে না যে তার ভাই হেনরি এখন কোথায় আছে। নাতালি এবং ডিয়ানা আশেপাশে স্টিভ, হেনরি এবং গ্যারেটকে খুঁজছিল, কিন্তু ঠিক তখনই সেখানে তাদের সামনে একটি নেকড়ে কুকুর চলে আসে। নাতালি এতে বেশ ভয় পেয়ে যায়, তবে ডিয়ানা তখন কুকুরটিকে পোষ মানানোর জন্য একটি হাড় খেতে দেয়। এতে কুকুরটিও খুব অল্প সময়ের মধ্যেই তার বন্ধু হয়ে যায়। তবে কিছুক্ষণের মধ্যেই ডিয়ানা রিয়েলাইজ করতে পারে যে কুকুরটি আর কেউ নয়, বরং ড্যানিশ, যাকে স্টিভ খুঁজছে। কারণ স্টিভের কাছ থেকে সে ড্যানিশের ব্যাপারে শুনেছিল, তাই তাদের তো এখন ড্যানিশকে উদ্ধার করার আর কোনো প্রয়োজন নেই, বরং এখন তাদেরকে কিউবের ক্রিস্টাল খুঁজে বের করে পৃথিবীতে ফিরতে হবে। তাই তারা তখন একসঙ্গে স্টিভ এবং বাকি দুজনকে খুঁজতে চলে যায়। অন্যদিকে আমরা স্টিভ, গ্যারেট এবং হেনরিকে দেখতে পাই। নাতালির মতো হেনরিও তার বোনকে নিয়ে অনেক দুশ্চিন্তায় ছিল যে সে ঠিক আছে কিনা। তবে স্টিভ তাদেরকে ব্লুস্টোনের একটি গুহার মধ্যে নিয়ে আসে, যেটার মাধ্যমে তারা সেই কিউবের ক্রিস্টাল পর্যন্ত পৌঁছতে পারবে। স্টিভ এখানে গ্যারেটকে বলে যে এই গুহাটির সামনে প্রচুর পরিমাণে সোনাদানা রয়েছে, গ্যারেট চাইলে এখান থেকে অনেক কিছু নিয়ে নিতে পারে। তবে হঠাৎ করেই গ্যারেট এখানে একটি স্টোনের উপরে পা দিয়ে ফেলে, ফলে বেশ কিছু স্প্রিং এসে তার উপর অ্যাটাক করতে শুরু করে। স্টিভ তখন জানায় যে এখানে অনেক ধরনের ট্র্যাপ রয়েছে, তাই তাদেরকে সাবধানে এগোতে হবে। তো এরপর তারা তিনজন মিলে একটি জায়গাতে চলে আসে, যেখানকার চারিদিকে অনেক ডায়মন্ড ছিল। গ্যারেট তখন এগুলো দেখে অনেক এক্সাইটেড হয়ে যায়। তবে হেনরি এতে প্রচন্ড রেগে যাচ্ছিল, কারণ তাদের যত তাড়াতাড়ি সম্ভব কিউবের ক্রিস্টাল খুঁজতে হবে এবং পৃথিবীতে ফিরতে হবে, তা না হলে এখানে যে কোনো সময় যে কোনো বিপদ ঘটতে পারে। একথা বলতে না বলতে সেখানে গ্রেট হক তার লোকদেরকে নিয়ে পৌঁছে যায়। তাই তারা তিনজন তখন তাদের হাত থেকে বাঁচার জন্য সেখানে ট্রেনের মতো একটি কন্টেইনারে চড়ে বসে। তবে আস্তে আস্তে কন্টেইনারটির স্পিড একদম থেমে যায়, তাই বাধ্য হয়ে স্টিভকে নিচে নেমে কন্টেইনারটিকে ঠেলতে হয়। আর তারা এখানে একটি বিষয় লক্ষ্য করছিল যে ট্রেনটির স্পিড যত বেশি বাড়ছিল তত বেশি এখানে রেডস্টোন অ্যাক্টিভেট হচ্ছিল। অন্যদিকে গ্রেট হক একদম তাদের কাছেই চলে এসেছিল। তবে ঠিক এমন সময় গ্যারেটের মাথায় একটি আইডিয়া চলে আসে। সে তখন হেনরিকে বলে যে তাদের শরীরে যত শক্তি আছে তত শক্তি দিয়ে ট্রেনটির স্পিড বাড়াতে হবে, যাতে করে সম্পূর্ণ রেডস্টোন অ্যাক্টিভেট হয়ে যায়। এরপর তারা তিনজন মিলে তখন সেটাই করে। ট্রেনটিকে এত স্পিডে চালায় যে সমস্ত রেডস্টোন অ্যাক্টিভেট হয়ে যাওয়ার পর সঙ্গে সঙ্গে সেই টানেলটি ব্লাস্ট হয়ে যায়। আর ব্লাস্টের মাত্র 1 সেকেন্ড আগে তারা টানেল থেকে বেরিয়ে আসে। তবে টানেলের মধ্যে গ্রেট হক এবং তার সঙ্গীরা মারা যায়। এরপর স্টিভ, হেনরি এবং গ্যারেট চলে আসে ওভারল্যান্ডে। স্টিভ এবার তাদেরকে সবকিছু খুলে বলে। সে জানায় যে সেই ক্রিস্টালটি উডল্যান্ড নামক একটি জায়গাতে আছে। উডল্যান্ড হচ্ছে 3 তলা বিশিষ্ট অনেক বড় একটি বিল্ডিং, যেখানকার পদে পদে রয়েছে ভয়ানক বিপদ। কারণ একতলায় রয়েছে কুড়াল মারা এক ধরনের ক্রিয়েচার, দ্বিতীয় তলায় রয়েছে ব্রেন ব্লাস্টার্স, যাদের কাজ হচ্ছে মাথা ফাটিয়ে দেয়া, আর তৃতীয় তলায় আছে দ্য ইমারেল্ড ম্যান, যাদের চোখের দিকে তাকালে মস্তিষ্ক হিপনোটাইজ হয়ে যায়, অর্থাৎ ব্রেন কাজ করা বন্ধ করে দেয়। কিন্তু এখন এত বিপদ পার হয়ে তারা সেই ক্রিস্টালটিকে কিভাবে নিয়ে আসবে? গ্যারেট তখন জানায় যে তার কাছে একটি আইডিয়া আছে। তারা দুজন সেই ক্রিয়েচারগুলোর মনোযোগ আকৃষ্ট করার জন্য
সেখানে কিছু বাদ্যযন্ত্র নিয়ে গান গাইবে এবং ডান্স করবে। এতে করে সকলের মনোযোগ যখন তাদের দিকে থাকবে, তখন সেই সুযোগে হেনরি চলে যাবে ক্রিস্টালটি নিয়ে আসতে। এরপর তারা এই প্ল্যান অনুযায়ী কাজ শুরু করে দেয়। তারা সোজা চলে যায় উডল্যান্ডে। সেখানে গিয়ে গ্যারেট এবং স্টিভ জোকারের মতো গান গাইতে থাকে। এদিকে এই সুযোগে হেনরি চলে যায় ক্রিস্টালটি আনতে। যদিও প্রথমে সেখানকার সমস্ত ক্রিয়েচারগুলো তাদের দিকেই মনোযোগ দিয়েছিল, কিন্তু কিছুক্ষণ পরেই তারা বুঝতে পারে যে এরা আসলে কোনো আর্টিস্ট নয়, বরং এরা তাদেরকে কোনো ফাঁদে ফেলতে চাইছে। তাই তারা তখন তাদেরকে শাস্তি দেওয়ার জন্য তাদেরকে একটি রিংয়ের মধ্যে নামিয়ে দেয়, তাদের স্পেশাল কিছু ক্রিয়েচারের সঙ্গে ফাইট করার জন্য। গ্যারেট তো এখানে প্রথমে অনেক সাহস দেখায়, কারণ তাকে অনেক ছোট্ট একটি ক্রিয়েচারের সঙ্গে ফাইট করতে বলা হয়েছিল। তাই সে ভাবছিল যে একে হারানো কোনো ব্যাপার নয়, কিন্তু এই ছোট্ট ক্রিয়েচারের মধ্যেই অনেক পাওয়ার ছিল। সে তো এখানে মারতে মারতে গ্যারেটের অবস্থা খারাপ করে দিয়েছিল। আর যখন সে গ্যারেটের মাথা ফাটিয়ে দিতেই যাচ্ছিল, ঠিক তখনই স্টিভ দৌড়ে এসে তার মাথা দিয়ে ক্রিয়েচারটিকে হিট করে। ফলে গ্যারেট এবারের মতো বেঁচে যায়। অন্যদিকে আমরা হেনরিকে দেখতে পাই। হেনরি কোনো মতে তৃতীয় ফ্লোরে পৌঁছে গিয়েছিল, কারণ এ সময় সবাই ফাইট দেখতে ব্যস্ত ছিল। তাই হেনরি খুব সহজেই সেই ক্রিস্টালটিকে খুঁজে পেয়ে যায়। কিন্তু ঠিক তখনই সেখানে দ্য ইমার্ট ম্যান চলে আসে। আর হেনরি যখনই ভুল করে তার চোখের দিকে তাকায়, সে তখন তার সামনে তার কাছের মানুষগুলোকে দেখতে পায়, যারা কিনা সবাই তাকে অনেক আজে বাজে কথা বলছিল, যে সে কোনো কাজের না, সে একটি অপদার্থ ছেলে। তার বোন বলছিল যে সে পৃথিবীর সবচেয়ে খারাপ ভাই। কিন্তু হেনরি যেহেতু অনেক বুদ্ধিমান ছিল, তাই তার তখনই মনে পড়ে যায় যে ইমার্ট ম্যানের চোখের দিকে তাকালে মানুষ হিপনোটাইজ হয়ে যায়। এজন্য সে নিজেকে নিয়ন্ত্রণ করে তার হাতে একটি কুড়াল তুলে নেয়, আর সে সেখানে ইমার্ট ম্যানকে হারিয়ে দেয়। এই প্রথমবার কেউ ইমার্ট ম্যানকে হারাতে পেরেছিল, তাই সেই ইমার্ট ম্যান সেখানে একটি ডায়মন্ডে পরিণত হয়ে যায়। এটা ছিল সেই বিশেষ ধরনের ডায়মন্ড, যেটার মাধ্যমে মানুষ যে কোনো জায়গাতে টেলিপোর্ট হতে পারে। এরপর হেনরি সঙ্গে সঙ্গে টেলিপোর্ট হয়ে স্টিভদের কাছে চলে আসে। এরপর তারা তিনজন মিলে সেই ক্রিস্টাল নিয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করছিল, কিন্তু ঠিক তখনই সেখানে মালদোসা তার সঙ্গীদেরকে নিয়ে চলে আসে। এমন সময় গ্যারেট হেনরি এবং স্টিভকে বলে যে সে এখানে থেকে তাদের সবার মনোযোগ আকৃষ্ট করছে। এই সুযোগে তারা যেন এখান থেকে পালিয়ে যায়, কারণ যেভাবেই হোক ক্রিস্টালটিকে তাদের বাঁচাতে হবে। এজন্য হেনরি এবং স্টিভ তখন কোনো মতে মালদোসাদেরই একটি প্যারাশুটে উঠে পড়ে, আর তারা সেখান থেকে পালিয়ে যেতে থাকে। অন্যদিকে গ্যারেটও সেখান থেকে পালাচ্ছিল, কিন্তু ঠিক তখনই সেখানে অনেক বড় একটি বিস্ফোরণ ঘটে, যেটা মালদোসা করেছিল। এতে হেনরি, গ্যারেট এবং স্টিভ অজ্ঞান হয়ে যায়, আর মালদোসাও সেখান থেকে চলে যায়। এরপর তাদের তিনজনে যখন জ্ঞান ফিরে আসে, তখন তারা নিজেদেরকে একটি রুমের মধ্যে দেখতে পায়। আসলে তাদের সবাইকে উদ্ধার করেছিল ড্যানিশ, কারণ ড্যানিশ স্টিভের শরীরের গন্ধ চিনত। তাই সে ডিয়ানা এবং নাতালিকে তাদের কাছে নিয়ে এসেছিল। আর স্টিভ তো এখানে ড্যানিশকে দেখে অনেক খুশি হয়ে যায়। কিন্তু যখন তারা অজ্ঞান হয়েছিল, তখন মালদোসা তাদের কাছ থেকে কিউব এবং কিউবের ক্রিস্টালটি নিয়ে গিয়েছিল, যেখানে ওভারওয়ার্ল্ড এবং পৃথিবীর দুটো পোর্টালই রয়েছে। তবে মালদোসা তখন সেই কিউব এবং ক্রিস্টালের মাধ্যমে ওভারওয়ার্ল্ডের মধ্যে নতুন একটি পোর্টাল তৈরি করে ফেলে। এতে করে সম্পূর্ণ ওভারওয়ার্ল্ড অন্ধকারে ছেয়ে যায়। আর মালদোসা এটা এ কারণেই করেছিল যাতে করে সে এবং তার পুরো টিম ওভারওয়ার্ল্ডে আসতে পারে, কারণ তার টিমের বেশিরভাগ ক্রিয়েচারই সূর্যের আলোতে মারা যায়। আর সে তো তার সূর্যের আলো সহ্য করার পাওয়ারটি চেঙ্গিসকে দিয়ে দিয়েছিল। এদিকে স্টিভ এবং তার পুরো টিম বুঝতে পারে যে মালদোসা তার সঙ্গীদেরকে নিয়ে তাদের উপরে অ্যাটাক করতে চলেছে। এখানে স্টিভের মাথায় একটি আইডিয়া আসে। স্টিভ তখন সবাইকে বলে যে তাদের সবাইকে এখন মালদোসার বিরুদ্ধে লড়াই করার জন্য প্রস্তুতি নিতে হবে। আর ওভারল্যান্ডে যেহেতু নিজের ক্রিয়েটিভিটি দিয়ে সবকিছু তৈরি করা যায়, তাই এখন তাদের সবাইকে নিজের মতো করে বিভিন্ন অস্ত্র তৈরি করতে হবে। তো এখানে তারা সবাই মিলে একসঙ্গে প্ল্যান করে বিভিন্ন ধরনের শক্তিশালী অস্ত্র তৈরি করতে থাকে এবং প্ল্যান করতে থাকে যে কিভাবে তারা মালদোসা আর তার টিমের উপর হামলা করবে। হেনরির মাথায় নানা রকমের অস্ত্রের আইডিয়া ছিল, তাই সেও এখানে বেশ কিছু ডিজাইন তৈরি করে ফেলে। এমনকি তারা আয়রন গোলেমসের একটি আর্মি তৈরি করে ফেলে, যারা কিনা অনেক পাওয়ারফুল ছিল। এরপর কিছুক্ষণের মধ্যেই দেখা যায় যে মালদোসা তার পুরো টিম নিয়ে ওভারওয়ার্ল্ডে চলে আসে। স্টিভরা তখন তাদের গোলেম আর্মিকে তাদের সামনে পাঠায়। তবে মালদোসা এটা দেখে হাসে, কারণ সে জানে যে তার টিমের কাছে গোলেম আর্মিরা কিছুই নয়। এরপর কিছুক্ষণের মধ্যেই ফাইট শুরু হয়ে যায়। তখন দেখা যায় যে স্টিভ এবং তার টিম গোলেম আর্মিদেরকে এমনভাবে তৈরি করেছিল যে তাদের শরীরে এক ধরনের স্প্রিং ছিল, তাই একটি গোলেমে মালদোসার কয়েকজন টিম মেম্বারকে হারিয়ে দিচ্ছিল। এটা দেখে মালদোসা তার সবচাইতে শক্তিশালী টিম মেম্বারকে ফাইট করতে বলে, যার নাম ছিল দ্য গ্রেট হক। গ্রেট হক আসলে সেদিন টানেলের নিচে পড়ে মারা যায়নি। তো গ্রেট হক যখন এখানে ফাইট করতে আসে,
তখন তার মোকাবেলা করতে আসে আল্ট্রা গোলেম, যে কিনা সবচাইতে পাওয়ারফুল গোলেম ছিল। অন্যদিকে স্টিভ লড়াই করার জন্য স্পেশাল একটি স্যুট তৈরি করেছিল এবং অনেক শক্তিশালী একটি তলোয়ার তৈরি করেছিল, যেগুলো ছিল অনেক শক্তিশালী ধাতু আর্মারের তৈরি। তাই স্টিভ তখন সোজা মালদোসাকে আক্রমণ করতে যায়, কিন্তু মালদোসার ব্ল্যাক ম্যাজিকের কাছে তাদের এই শক্তি কিছুই ছিল না। আর হেনরি এখানে সেই ডায়মন্ড ইউজ করে টেলিপোর্ট হয়ে লড়াই করছিল, যেটা সে উডল্যান্ড থেকে পেয়েছিল। এরপর হেনরি যখন সেখানকার সবচেয়ে উঁচু স্থান থেকে তাদের উপর অ্যাটাক করতে যায়, তখন অনেক দূর থেকে অনেক বড় একটি বল এসে তাকে ধাক্কা দেয়। হেনরি এতে নিচে পড়ে মরতেই যাচ্ছিল, কিন্তু ঠিক এমন সময় গ্যারেট সেখানে একটি প্যারাশুট নিয়ে চলে আসছে, আর সে হেনরিকে কোনো মতে বাঁচিয়ে নেয়। গ্যারেট আসলে তার সেই পানির বালতির বুদ্ধিটিকে কাজে লাগিয়ে বিশেষ একটি গ্যাস বেলুন তৈরি করেছিল। এরপর সে সেই গ্যাস বেলুনের মাধ্যমে সেই পোর্টালের মধ্যে অ্যাটাক করতে শুরু করে, যেটার জন্য ওভারওয়ার্ল্ড অন্ধকার হয়ে গিয়েছে। তো কিছুক্ষণ সেই পোর্টালের মধ্যে অনবরত অ্যাটাক করার ফলে পোর্টালটি পুরোপুরিভাবে ভেঙে যায়। ফলে ওভারওয়ার্ল্ডে আবারও সূর্য ওঠে। এতে করে মালদোসার টিমের প্রায় সবাই সূর্যের আলোতে ঝলসে যায়। মালদোসার পাওয়ারে একদম কমে যায়। তাই মালদোসা স্টিভকে বেশ কয়েকবার আক্রমণ করতে গিয়েও ব্যর্থ হয়। এদিকে স্টিভের এখন মালদোসাকে মারার মতো ক্ষমতা থাকলেও স্টিভ মালদোসাকে বলে যে সে তার মতো এতটা নির্দয় নয়, তাই সে তাকে কিচ্ছু করবে না। এই বলে স্টিভ সেখান থেকে চলে আসে, আর এতে লজ্জায় মালদোসার মাথাও নিচু হয়ে যায়। মালদোসা তখন হার মেনে চিরদিনের জন্য নেদারে ফিরে যায়। ফলে স্টিভ এবং তার টিম জিতে যায়। এখন স্টিভের কথা মতো গাইডদেরকে পৃথিবীতে পাঠানোর ব্যবস্থা করতে হবে। তাই স্টিভ তখন তাদের জন্য পৃথিবীর পোর্টাল খুলে দেয়। তবে তারা সবাই যখন স্টিভকে ছেড়ে চলে যাচ্ছিল, স্টিভ এতে অনেক ইমোশনাল হয়ে যায়। আর স্টিভ তখন গ্যারেটকে বলে যে এখানে তার বয়সী তার কোনো বন্ধু নেই, তাই গ্যারেট তার সঙ্গে এখানে থাকলে অনেক ভালো হতো। কিন্তু গ্যারেট তখন তাকে বলে যে কোনো জায়গায় যতটাই সুন্দর হোক, মানুষের জন্য পৃথিবীর সবচাইতে পারফেক্ট জায়গা। আর আমার মনে হয় তোমার জন্য পৃথিবীর সবচাইতে পারফেক্ট। তুমি ওভারওয়ার্ল্ডে তোমার ক্রিয়েটিভিটি দিয়ে যা কিছু করেছো, তা যদি তুমি বাস্তব দুনিয়ায় করতে পারো, তাহলে তোমার লাইফ এখানকার চাইতেও আরো অনেক সুন্দর হবে। আর তোমার বন্ধু হিসেবে এখন আমরা সবাই তো আছি। তোমার যখন ইচ্ছে করবে তুমি পৃথিবীতে ফিরে আমার শপে চলে এসো। এই বলেই তারা সবাই এক এক করে বিদায় নিয়ে সেখান থেকে চলে যায়। স্টিভ প্রায় অনেক সময় ধরে সেখানে দাঁড়িয়ে চিন্তা করছিল যে সে কি করবে। আর পরক্ষণেই তার মনে হয় যে ওভারওয়ার্ল্ডে চাইতে তার বন্ধুরাই তার কাছে সবচেয়ে মূল্যবান। তাই সেও তখন তাদের পিছু পিছু পৃথিবীতে চলে যায়। এই ঘটনার পর প্রায় কয়েক মাস সময় পার হয়ে যায়। এখানে আমরা গ্যারেট, স্টিভ এবং তাদের পুরো টিমকে দেখতে পাই। পৃথিবীতে ফিরে আসার পর গ্যারেটের শপের মধ্যে তারা একটি নতুন গেমিং জোন তৈরি করেছিল, আর এই গেমিং জোনটির নাম দিয়েছিল ওভারওয়ার্ল্ড। আর এই গেমিং জোনের মধ্যে তারা ব্লক সিটি নামক একটি ডিজিটাল গেম তৈরি করে। ওভারওয়ার্ল্ডে সার্ভাইভ করার জন্য তারা যে টাস্কগুলো কমপ্লিট করেছিল, সেগুলোর আইডিয়াকেই কাজে লাগিয়ে তারা গেমটি তৈরি করেছে। ফলে খুব অল্প সময়ের মধ্যে গেমটি সমস্ত জায়গাতে পপুলার হয়ে যায়। তাই এখন গ্যারেটের শপে কাস্টমারের কোনো অভাব ছিল না। এদিকে স্টিভ যেহেতু গান গাইতে অনেক পছন্দ করত, তাই সে এখন গ্যারেটের শপের সবাইকে গান গিয়ে এন্টারটেন করত। আর এখন তাদের কাছে টাকা পয়সার আর কোনো অভাবই ছিল না। তাই নাতালিও তার চাকরি ছেড়ে দিয়ে তার শখের কাজ করতে শুরু করে। গ্যারেটি এখন তাদের সবার দেখাশোনা করে। আর হেনরি তো এখন নিজের হাতে তৈরি জ্যাকপ্যাক নিয়ে স্কুলে যায়। অর্থাৎ ওভারওয়ার্ল্ড থেকে আসার পর তাদের সবার লাইফ একদম চেঞ্জ হয়ে যায়। তাদের প্রত্যেকের জীবন হাসি মজা দিয়ে ভরে ওঠে। অন্যদিকে আমরা হেনরি স্কুলের সেই প্রিন্সিপালকে দেখতে পাই। সে সেই পাপেটকে বিয়ে করে নিয়েছে, আর সেই পাপেটও এখন তাকে অনেক ভালোবাসে। এমনকি তারা দুজন দুজনকে দুজনের পৃথিবীর ভাষা শেখাতে থাকে। আর এমনই একটি সুন্দর এন্ডিংয়ের মাধ্যমে গল্পটি এখানেই শেষ হয়ে যায়।